যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা একথা জানান। এদিকে এক বিবৃতিতে ৮টি মুসলিম দেশ ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপের লক্ষ্য অবৈধ বসতি স্থাপন কার্যক্রম আরও পাকাপোক্ত করা। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্য এবং স্পেনও ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গত রবিবার নতুন বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বাড়ানো হবে। এসব পদক্ষেপের ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি গড়তে ইসরায়েলের জন্য জমি পাওয়া আগের চেয়ে সহজ হবে, যদিও আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ বলে বিবেচিত। তবে ইসরায়েলের ওই ঘোষণা বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে। আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়, ইসরায়েলি পদক্ষেপে সম্মত নন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস থেকে আরও বলা হয়, একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সহায়তা করে। এদিকে এক বিবৃতিতে ৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তাদের মতে, ইসরায়েলের এসব অবৈধ সিদ্ধান্ত ও পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডে বেআইনিভাবে দেশটির কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ইসরায়েলি পদক্ষেপের মধ্য দিয়ে অবৈধভাবে পশ্চিম তীর দখলের চেষ্টা আরও বেগবান করা এবং সেই সঙ্গে ফিলিস্তিনের জনগণকে তাদের ভূমি থেকে উৎখাতের পথ তৈরি করা হচ্ছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা দ্বিরাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলেছে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সমালোচনা করেছে যুক্তরাজ্য ও স্পেনও। জাতিসংঘের প্রধান বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড অস্থিতিশীল এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনার জন্য ক্ষতিকর। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং গাজায় আরও সহিংসতা শুরু করার হুমকি তৈরি করছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসীর জীবন ধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির ওপর নির্ভরশীল। মানবাধিকার সংস্থাগুলোর মতে, চলাচলের এই নিয়ন্ত্রণ মূলত গাজাকে একটি স্থায়ী অবরোধের মধ্যে রাখার কৌশল। মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদন। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত অবরোধ ও চলাচলের উপর কঠোর বিধিনিষেধ এখন আর কেবল সাময়িক কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এটি ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির এক স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসীর জীবনধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির উপর নির্ভরশীল। বিশেষ করে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্ত পারাপারের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েল নেওয়ার পর থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘকাল ধরে গাজার বহির্বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ হিসেবে পরিচিত এই সীমান্তটি বন্ধ করে দেওয়ায় মানবিক সহায়তার ট্রাকগুলো আটকা পড়ে আছে এবং নষ্ট হচ্ছে টন টন খাদ্য সামগ্রী। বর্তমানে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী বা যুদ্ধাহতদের গাজা ত্যাগের বিষয়টি একটি অত্যন্ত জটিল ও ধীর গতির প্রক্রিয়ায় পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, চলাচলের এই নিয়ন্ত্রণ মূলত গাজাকে একটি স্থায়ী অবরোধের মধ্যে রাখার কৌশল। গত এক বছরে বিদেশের হাসপাতালে উন্নত চিকিৎসার অপেক্ষায় থাকা অন্তত ১৬০০ ফিলিস্তিনি গাজার ভিতরই মারা গেছেন। এমনকি যখন সীমিত আকারে সীমান্ত খোলা হয়, তখন ইসরায়েলি বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় গাজাবাসীদের।
বিশেষজ্ঞরা বলছেন এই নীতি কেবল ভ্রমণের স্বাধীনতাই কেড়ে নেয়নি, বরং এটি গাজার শিক্ষা, অর্থনীতি এবং পারিবারিক বন্ধনকেও ধ্বংস করে দিচ্ছে। মানবাধিকার কর্মীদের মতে ইসরায়েল চলাচলের স্বাধীনতাকে নিয়ন্ত্রণের মাধ্যমে গাজাবাসীকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের তেল পরিবহনের সাথে সংশ্লিষ্ট ৩টি ট্যাঙ্কার জব্দ করেছে ভারত। দেশটির কোস্টগার্ড আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আরব সাগরে অভিযান চালিয়ে নৌযানগুলো আটক করা হয়। ভারতীয় কোস্টগার্ড জানায়, আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি জাহাজ ৩টি শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে আন্তর্জাতিক জলসীমায় মাঝ সমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। অভিযানের পর জাহাজগুলোকে আইনি প্রক্রিয়ার জন্য মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আটক জাহাজগুলোর নাম স্টেলার রুবি, চিলটার্ন ও অ্যাসফাল্ট স্টার। এগুলো এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে যে শ্যাডো ফ্লিট ব্যবহার করছে, এসব জাহাজ তারই অংশ। ইরানের আঞ্চলিক জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে বলা হয়েছে মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে পূর্বমুখী যাত্রায় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনার পারদ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের জলসীমায় এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে। সোমবার প্রকাশিত এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানায়, মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। বিশেষ করে পূর্বমুখী যাত্রার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, ইরানি বাহিনী যদি জাহাজে ওঠার অনুমতি চায় তবে তা মৌখিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। এছাড়া ইরানি বাহিনী জোরপূর্বক যদি জাহাজে ওঠে, সেক্ষেত্রে নাবিকদের কোনো ধরনের সশস্ত্র প্রতিরোধ না করার আহ্বান জানানো হয়েছে এ নির্দেশনায়। যুক্তরাষ্ট্র ও ইরান সম্প্রতি ওমানে পরোক্ষ আলোচনায় বসেছে, আর এ সময় এলো এর নির্দেশনা। এর আগে টানা হুমকি ও কড়া বক্তব্যের জেরে দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এদিকে হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেকপয়েন্ট হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অঞ্চলে যে কোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে পারমাণবিক আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। নাহিদা রিন্থি, ৭১। গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। তাদের দাবি, ওয়াশিংটন নিজেরা পরীক্ষা শুরু করার অজুহাত খুঁজতেই এসব অভিযোগ তুলছে। এএফপিকে দেয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানায়, পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের এই অজুহাত তৈরির প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছে চীন। একই সাথে ওয়াশিংটনকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বন্ধ করার আহ্বানও জানিয়েছে বেইজিং। এর আগে জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর এই অভিযোগ তোলে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক লর্ড পিটার ম্যান্ডেলসনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় ধরনের রাজনৈতিক চাপ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর। জেফ্রি এপস্টিন কেলেঙ্কারির জেরে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার। গত 2 দিনে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ 2 শীর্ষ কর্মকর্তার পদত্যাগের জেরে এই চাপ আরও বেড়েছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে আনাস সারওয়ার বলেন, এই বিভ্রান্তির অবসান ঘটাতে হবে। ডাউনিং স্ট্রিটে নেতৃত্বের পরিবর্তন এখন জরুরি। প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠ 2 শীর্ষ সহকারী পদত্যাগ করার পর এমন মন্তব্য করলেন তিনি। সোমবার পদ ছাড়েন তার যোগাযোগ প্রধান টিম অ্যালান
এর একদিন আগেই পদত্যাগ করেন চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি। স্টারমারের বিরুদ্ধে সমালোচনা জোরালো হয়েছে পিটার ম্যালডেনসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে। ম্যালডেনসনের সঙ্গে জেফ্রি অ্যাপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তার 10 বছর বয়সী শিশুও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 149টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। পূর্বাঞ্চলীয় শহর বহুদুখিভের একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় 2 জন নিহত হয়। দক্ষিণের বন্দর নগরী ওরেসায় পৃথক হামলায় আরও 1 জন নিহত এবং অন্তত 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় 13 বছর বয়সী এক কিশোরী সহ অন্তত 9 জন আহত হয়েছেন। তীব্র শীতের মধ্যে এই হামলায় কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে সুমি ও চেরনিহিভ অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন তার কোম্পানি স্পেসএক্স এখন চাঁদে মানুষের থাকার জন্য একটি শহর তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তিনি মনে করেন আগামী 10 বছরের মধ্যেই চাঁদে এই শহর বানানো সম্ভব। এর আগে তিনি মঙ্গল গ্রহে একই ধরনের বসতি স্থাপনের জন্য 20 বছরের সময়সীমা নির্ধারণ করেছিলেন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ ফিরিয়ে নেওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র প্রতিযোগিতা চলছে। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি। এর মাঝেই মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আগামী 10 বছরের কম সময়ের মধ্যে সেখানে এমন শহর গড়ে তোলা সম্ভব। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক বলেন স্পেসএক্স এখনও 5 থেকে 7 বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছে। তবে বর্তমানে প্রধান অগ্রাধিকার হল সভ্যতাকে সুরক্ষিত করা এবং চাঁদে দ্রুত পৌঁছানো। 2027 সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের লক্ষ্য ছিল 2026 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানো। কিছুদিন আগেই মাস্ক ঘোষণা করেছেন স্পেসএক্স তাঁর নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সআইকে কিনে নিয়েছে। এই চুক্তিতে রকেট ও স্যাটেলাইট কোম্পানিটির মূল্য ধরা হয়েছে $1 লাখ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটির দাম $25,000 কোটি। এই পদক্ষেপের পক্ষের মানুষেরা মনে করছেন এটি স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে শক্তিশালী করবে। এদিকে স্পেসএক্সকে নতুন লক্ষ্যে পরিচালনা করার পাশাপাশি মাস্ক তাঁর শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানি টেসলাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার তৈরির পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির লক্ষ্যে এবছর $2,000 কোটি খরচ করার পরিকল্পনা করছে। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।